একের পর এক ভূমি হারাচ্ছে ভারত, একের পর এক ভূমি দখল করে রাষ্ট্র প্রতিষ্ঠা করতেছে ভারতের বিরুদ্ধে। কিন্তু শেষ রক্ষা হয়নি, প্রত্যেকটা দেশ থেকে উৎখাত হয়েছে ভারতের এই চরম ব্যক্ত রাজনৈতিক বা ডিপ্লোম্যাটিক বা সেটার প্রতিক্রিয়ায় ভারতে শুরু হয়েছে তুলপাড়। কিন্তু কিছু করার নেই, কারণ সেই দাদাগিরিটারও একটা সমাপ্তি করতে যাচ্ছে বাংলাদেশে। সাব্বাস, ধর তক্তা মার পেরেক, ক্ষমতা থাকলে এইভাবে দেখাই দিতে হবে, পারি না পারি সাহসের পরিচয় দিতে হবে। এরকম করতে করতে একদিন হয়তো সফলতা চলে আসবে। দর্শক, খুবই আনন্দের খবর, ভালো খবর, অ্যাকশন শুরু হয়ে গেছে। ভারত থেকে পণ্য আমদানি নিষিদ্ধ হচ্ছে। দাদা বাবুরা বাবা করে বলে না যে পাঠাবো না, হ্যান করবো না, ত্যান করবো না, পাঠাতে হবে না, আমরা নিষিদ্ধ করতেছি। এই জিনিসগুলো আর হবে না। এছাড়া টাকা পয়সা আমরা ইন্ডিয়াতে ব্যবহার দিব না, ডিরেক্ট কথা। একটা শুভ সংবাদ দিচ্ছি, আমাদের কিংবদন্তির নায়ক, বীর মুক্তিযোদ্ধা ও সেই 1976 সাল থেকে যিনি বিদেশে অবস্থানরত, তিনি দেশে ফিরছেন। মেজর গালিমের কথা বলছেন, তিনি একজন কিংবদন্তি, তিনি দেশে ফিরছেন। প্রচন্ড বিদ্রোহে 5টি অবিশ্বাস্য স্বপ্ন বাস্তব করবে ছাত্ররা। কি সেই স্বপ্ন, কিভাবে সেটা সম্ভব, এ নিয়েই আজকের পর্যালোচনা। এই বিএনপি আর সেই শহীদ জিয়ার বিএনপি নেই, সকল আদর্শ মরে গেছে। তারপরে গত 16 বছরে বিএনপিটাকে ধ্বংস করে ফেলা হয়েছে ভারত এবং স্বৈরাচারী শেখ হাসিনার পরিকল্পনায়। এই বিএনপি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। বিএনপির উপরের লেভেলের প্রায় সকল নেতা নেত্রী কিন্তু ভারতের কাছে বিক্রি হয়ে গেছে অথবা আওয়ামী লীগের কাছে বিক্রি হয়ে গেছে। বিএনপি বুঝে গেছে 31শে ডিসেম্বরের পর বিএনপি কঠিন পরিস্থিতিতে পড়বে, জনগণের গণশত্রুতে পরিণত হতে পারে বিএনপি। বিএনপি যে ভারতের দালালি করছে, বিএনপি যখন মুক্তিযুদ্ধ ব্যবসা করছে, বিএনপি যখন আওয়ামী চেতনা ব্যবসা শুরু করেছে, চেতনাবাজি করছে, এটা 31শে ডিসেম্বর পর জাতির সামনে স্পষ্ট হয়ে যাবে। ইলিয়াস ভাই যে একটা আগুন, ইলিয়াস ভাই বারবার করে প্রমাণ করতেছে, আজকেও প্রমাণ করছে। আজকে ইলিয়াস ভাই দিছে না, ইলিয়াস ভাই তো পুরাই ফাঁস করে দিচ্ছে কোথায় কি হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার উপরে। উনি ড্রোন কিনেছেন, চীন থেকে বিমান আসছে, যুদ্ধ বিমান আসবে, উনি পাকিস্তান থেকে আমরা মিসাইল তৈরি যে কারখানা সেটা স্থাপন করব। তারপরে অনেক সামরিক উপকরণ চলে আসবে বাংলাদেশ এই দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে। দর্শক, এইমাত্র পাওয়া কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজে আপনাদের সবাইকে স্বাগত। দর্শক, এইমাত্র পাওয়া কিছু আপডেট নিউজ আপনাদের দেখাবো, যা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। নেট দুনিয়া কাঁপে দিয়েছে, সারা দুনিয়া তোলপাড় করে দিয়েছে, সেই ভিডিওগুলো আপনাদের দেখাতে চলেছি। দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আজকের ভিডিওতে অনেক চাঞ্চল্যকর গোপন তথ্য ফাঁস করা হবে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আর আপনি এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো দর্শক, চলুন কথা। প্রতিরক্ষা ব্যবস্থার উপরে উনি ড্রোন কিনেছেন, চীন থেকে বিমান আসছে, যুদ্ধ বিমান আসবে, উনি পাকিস্তান থেকে আমরা মিসাইল তৈরি যে কারখানা সেটা স্থাপন করব। তারপরে অনেক সামরিক উপকরণ চলে আসবে বাংলাদেশ এই দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটি শক্তিশালী রাষ্ট্র হবে। আর আমি এখানে একটি কথা বলে রাখি, এদেরকে পূর্ণ সামরিক ট্রেনিং দিতে হবে, যেটা আগে পাকিস্তানে আমাদের ইওটিসি ছিল, এখন এটা ন্যাশনাল ক্যাডেট কোর। এদেরকে এইভাবে আমরা এমনভাবে গড়ে তুলব। ইসরায়েলের জনসংখ্যা মাত্র 90 লক্ষ, অথচ সারা মুসলিম বিশ্ব তার ভয়ে কম্পমান। আমরা বাংলাদেশকে যদি ইসরায়েলের মতো করে শক্তিশালী ছোট্ট একটি দেশে, গ্রেটার ময়মনসিংহের সমান একটা দেশ, এই দেশকে আমরা, অথচ বাংলাদেশে 18 কোটি লোক, তার মধ্যে বেশিরভাগ লোকই দেশকে ভালোবাসে, কিছু লোক ছাড়া, আওয়ামী ঘরানার লোকজন ছাড়া, যারা দেশকে ভালোবাসে না। আমরা যদি এই 18 বছর থেকে শুরু করে 40 বা 45 বছর বয়স সবাইকে সামরিক ট্রেনিং দিয়ে রাখি, আমরা যদি আমাদের দেশকে ঠিক ইসরায়েলের মতো করে একটি ছোট দেশ হলে কিভাবে শক্তিশালী করতে পারি। আকারে ছোট, কিন্তু জনসংখ্যার দিক দিয়ে কিন্তু বিশ্বের অন্যতম একটি প্রধান দেশ। তো মিঠুন চক্রবর্তী কি বলতে চান, যে ভারতের আমাদেরকে কোনো গুরুত্বই দিবে না? আমরা যে কত শক্তিশালী হয়ে যাচ্ছি, যে 2025 কে 2030-এর মধ্যে বিশ্ব তাকিয়ে দেখবে যে বাংলাদেশ সব দিক দিয়ে, সামরিক দিক দিয়ে সবচেয়ে শক্তিশালী দেশ হয়ে যাচ্ছে। ভারত থেকে পণ্য আমদানি নিষিদ্ধ হচ্ছে। দাদা বাবুরা বাবা করে বলে না যে পাঠাবো না, হ্যান করবো না, ত্যান করবো না, পাঠাতে হবে না, আমরা নিষিদ্ধ করতেছি। ওয়েট করো, দেখেন আপনার বাংলাদেশ সুন্দরভাবে চলতেছিল। শেখ হাসিনার সময় হুট করে ডিমের দাম বেড়ে গেল, সারা বাংলাদেশে ডিম নেই। ডিম কি সত্যিই ছিল না? ডিম বাংলাদেশের ছিল, কিন্তু এটাকে অভাব দেখানো হয়েছিল কি জন্য? ইন্ডিয়াকে বাংলাদেশে ঢোকানোর জন্য। সিন্ডিকেট করে বাংলাদেশে ডিমের চাহিদা বোঝানো হয়েছে, ডিম নাই, এটা বোঝায় কি করছে? ইন্ডিয়াকে বাংলাদেশে ঢুকাই দিচ্ছে ব্যবসা করার জন্য। ইন্ডিয়া সুযোগ পেয়ে গেছে, প্রতিটা জায়গাতে এইভাবে ইন্ডিয়াকে সুযোগ করে দেওয়া হয়েছে। আপনারা যদি চিন্তা করেন সবকিছু নর্মাল ভাবে চলতেছে, হুট করে একটা জিনিসের দাম যদি 2 টাকাও বেড়ে যায়, 2 টাকাও যদি বেড়ে যায়, ওই জিনিসের যদি চাহিদা প্রতিদিন, আমরা তো 18 কোটি জনগণের একটা দেশ, 18 থেকে 20 কোটি, ওই জিনিসের চাহিদা যদি প্রতিদিন 5 কোটি হয়, ধরেন ডিমের চাহিদা ধরেন 5 কোটি সাপোজ, ডিম যদি প্রতিদিন 5 কোটি ডিম লাগে, তাহলে যদি প্রতিটা ডিম থেকে যদি 2 টাকা করে বের হয়ে যায়, 10 কোটি টাকা চলে গেছে। কিন্তু এই সুযোগটা কি করে দিছিল? শেখ হাসিনা। ইন্ডিয়ার সাথে যুদ্ধ চলতেছে এক প্রকার, আমাদের কথার যুদ্ধ চলতেছে। ইন্ডিয়া পণ্য দিবে না, হ্যান করবে না, ত্যান করবে না, অনেক পণ্য নষ্ট হয়েছে ইন্ডিয়াতে।
যেহেতু ইন্ডিয়াতে পেঁয়াজ আলু নষ্ট হয়েছে, তাহলে কি হওয়ার কথা ছিল? বাংলাদেশে এই জিনিসগুলোর দাম বৃদ্ধি পাওয়ার কথা ছিল। কেন? কারণ এগুলো তো আমাদের দেশে আসতে পারেনি, সেক্ষেত্রে দাম বাড়ার কথা ছিল। কিন্তু ঘটনা ঘটছে উল্টা। কি হয়েছে? বাংলাদেশের জিনিসের দাম আরো কমছে। কি জন্য কমছে? এবার এই যে আপনার গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন হয়েছে, গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন হওয়ার জন্য ইন্ডিয়ার পেঁয়াজের উপর কিন্তু আমাদের চাহিদা নেই, অটোমেটিক কিন্তু পেঁয়াজের দাম কমে গেছে, আলুর দামও কমে গেছে। আলুর দাম কমছে, পেঁয়াজের দাম, সব দাম কমে গেছে। এটা জিনিসটা বুঝেন। এইভাবে তো আমরা একটা মার্কেট করে দিচ্ছি যেগুলো আমাদের প্রয়োজন না, তারপরেও আমরা ইন্ডিয়ার বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার জন্য। শেখ হাসিনা যেমন ইন্ডিয়াকে সবকিছু দিচ্ছে কি জন্য? কারণ সুযোগ সুবিধা নিতে। তুমি নিজেও বলছে শেখ হাসিনা যে আমি যা দিচ্ছি ইন্ডিয়াকে কখনো ইন্ডিয়া ভুলতে পারবে না। এটা তো বলছে যে আমি যা নিজে দিচ্ছি এটা কখনো ভুলতে পারবে না। না, সেই দিন শেষ। অপ্রয়োজনীয় কোনো জিনিস আমরা ইন্ডিয়া থেকে আমদানি করবো না। যে জিনিসগুলো আমরা উৎপাদন করতে পারবো সেগুলো দেশেই করতে হবে। মূলত দেখেন, উৎপাদন যেগুলো হয় এগুলা কিন্তু অধিকাংশ মনে করেন যে ব্রোকাররা করে সুযোগ সুবিধা নেওয়ার জন্য। বাংলাদেশের থেকে ভালো ভালো জিনিস হচ্ছে বাংলাদেশের পোশাক। বাংলাদেশের পোশাক যায় ইউরোপ আমেরিকাতে, আর আমরা ইন্ডিয়ান পোশাক আমদানি করি ইন্ডিয়ান পোশাক। তারপর আপনার অধিকাংশ জিনিস যেটা প্রয়োজন না তারপর আমরা ইন্ডিয়া থেকে আনতেছি। এই জিনিসগুলো আর হবে না। এক্সট্রা টাকা পয়সা আমরা ইন্ডিয়াতে দাবাবুদের দিব না, ডিরেক্ট কথা। ইন্ডিয়াতে দাবাবুদের আমরা এক্সট্রা টাকা পয়সা দিব না। দেখেন, আমাদের পেঁয়াজের চাহিদা হচ্ছে 35 থেকে 36 লক্ষ মেট্রিক টন। 35 থেকে 36 লক্ষ মেট্রিক টন, কিন্তু আমরা উৎপাদন করি কতটুকু? 30 থেকে 32 লক্ষ মেট্রিক টন। তারপর আমরা প্রতি বছর এই 10 লক্ষ মেট্রিক টন ইন্ডিয়াকে ধরা থাকি। শেখ হাসিনা কি এই যে পেঁয়াজ সংরক্ষণের জন্য কোনো উদ্যোগ নিছে? বাংলাদেশের কৃষকদের ডিমোটিভেট করছে। বাংলাদেশের কৃষকদের শুধু নামেই বলছে যে জায়গা খালি রাখবো না। বাংলাদেশের সব জিনিসের দাম, সারের দাম, ওষুধের দাম বাড়াই দেওয়া হয়েছে। কৃষক মানে উৎপাদন করতে পারে নাই। কৃষক ভয় পাইছে যে আমি উৎপাদন করবো না, উৎপাদন করতে দাম পাচ্ছে না। কিন্তু বাংলাদেশের চামড়াটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। চামড়া শিল্পকে কেন? প্ল্যান করে ইন্ডিয়ার মার্কেট ধরে দেওয়ার জন্য এই কাজগুলো করছে। এই কাজ আর হবে না। ইন্ডিয়ার দাদাবাবুরা অলরেডি বাংলাদেশের মার্কেট হারাই ফেলছে, আরো হারাই ফেলবে। পেঁয়াজের দাম কমছে। আগে বলছে, শেখ হাসিনা বলতো, আওয়ামী লীগ বলতো ইন্ডিয়ার সাথে টক্কর দিব, ইন্ডিয়া পেঁয়াজ না দিলে তো পেঁয়াজ খাইতে পারবো না। এই টক্কর আর ইন্ডিয়া এখন দিতে পারবে না। ঠিক আছে, এই টক্কর আর ইন্ডিয়া দিতে পারবে না। দেখবেন এই যে সিদ্ধান্ত নিছে যে অপ্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো আমরা উৎপাদন করতে পারি সেগুলো আমদানি করবো না, এই সিদ্ধান্তে দেখবেন বাংলাদেশের যে বৈদেশিক মুদ্রা রিজার্ভ আরো বেড়ে যাবে। জুলাই বিপ্লবের নেতাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, যে এই যে সংবিধানের কবর রচনা ও আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করা, এই যে দাবি দাওয়াগুলো, এটা আরেকটু স্পষ্ট এবং সুনির্দিষ্ট করতে হবে। বরং আমি তোমাদেরকে বলবো, তোমাদের এই ঘোষণার উদ্দেশ্য যেন অত্যন্ত সুনির্দিষ্ট হয় ও তা প্রয়োগের ও আদায়ের যেন একটা নির্দিষ্ট ও বাস্তব ভিত্তিক সময়সীমা বেঁধে দেওয়া হয়। তোমরা যদি সেটা নিশ্চিত না করো, তাহলে তোমাদের যে ঘোষণা, সেই ঘোষণা এবং উদ্দেশ্যটা দুর্বল হয়ে যাবে এবং তা ফলপ্রসূ না হওয়ার সম্ভাবনাই বেশি। বাংলাদেশের সংবিধান সংক্রান্ত বিষয়ে জ্ঞান রাখেন এমন অনেক মুরব্বী ব্যক্তি আছেন, সুতরাং আমি সংবিধান নিয়ে বেশি কথা বলবো না। তবে প্রফেসর আলী রিয়াজকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে, ওনার উপর আমার যথেষ্ট আস্থা আছে। আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করাটা আসলে এর মাঝখানে কি ফল বা কি উদ্দেশ্য আমি বুঝতে পারছি না। বরঞ্চ আমাদেরকে সরাসরি বলতে হবে যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে, ছাত্রলীগের মতো আওয়ামী লীগকে একটা জঙ্গি সংগঠন হিসেবে আখ্যায়িত করতে হবে। কারণ আওয়ামী লীগ যেই পরিমাণ গণহত্যা এবং অপরাধ সংগঠন করেছে বাংলাদেশে, তাই যথেষ্ট আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা এবং আওয়ামী লীগকে একটা জঙ্গি সংগঠন হিসেবে আখ্যায়িত করা। তাই তোমাদের দাবিগুলো অত্যন্ত স্পষ্ট, সুনির্দিষ্ট হতে হবে। বিএনপির যে করুণ অবস্থা দেখছি, তাতে আমি ভবিষ্যতে বিএনপির মাধ্যমে এই দেশে কোনো স্থিতিশীলতা এবং অবস্থার কোনো পরিবর্তনের সম্ভাবনা দেখছি না। বিএনপি যতদিন পর্যন্ত নিজেদের ভিতরে সংস্কার নিশ্চিত না করতে পারে, এই বিএনপির কাছ থেকে কিছু আশা করা যায় না। এই বিএনপি আর সেই শহীদ জিয়ার বিএনপি নেই, সকল আদর্শ মরে গেছে। তারপরে গত 16 বছরে এই বিএনপিটাকে ধ্বংস করে ফেলা হয়েছে ভারত এবং স্বৈরাচারী শেখ হাসিনার পরিকল্পনায়। এই বিএনপি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। বিএনপির উপরের লেভেলের প্রায় সকল নেতা, সবাই না হলেও প্রায় সকল নেতা নেত্রী কিন্তু ভারতের কাছে বিক্রি হয়ে গেছে অথবা আওয়ামী লীগের কাছে বিক্রি হয়ে গেছে। ভারত আওয়ামী লীগ একই কথা, তাদের পকেটে বিক্রি হয়ে গেছে। আর স্বৈরাচারী শেখ হাসিনা পালানোর পরে এই বিএনপি আওয়ামী লীগের হাতে, দেশে থাকা লোকজনের, আওয়ামী লীগ সন্ত্রাসীদের কাছে যত টাকা পয়সা আছে, এই টাকা পয়সাগুলো আদায়ের জন্য তাদেরকে আওয়ামী লীগের ব্যক্তিবর্গকেই পুনর্বাসন করার চেষ্টা করে চলেছে বিএনপি। একই সাথে সারা দেশে চাঁদাবাজি এবং অন্যান্য অপরাধে জড়িয়ে পড়েছে বিএনপি। বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের কোনো নিয়ন্ত্রণ বিএনপির উপরে নেই। তাই আমি ছাত্রদের উদ্দেশ্যে বলবো, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিশ্চয়তার জন্য বাংলাদেশে নতুন রাজনৈতিক দল গঠন অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে। তাই তোমাদেরকে নতুন রাজনৈতিক দল গঠন করতে হবে। আমি শুনেছি বা পড়েছি যে জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াবে না, তারা যেই সরকারই আসুক না কেন তাদেরকে জবাবদিহি করতে বাধ্য করবে, যা আমার খুব ভালো লেগেছে এবং তাকে আমি সমর্থন করি।
তোমাদের বিশাল ভূমিকা রাখার এখানে সুযোগ আছে, তাই তোমরা সেই ভূমিকা রেখে যাও। পাশাপাশি তোমরা বাংলাদেশে একটা শক্তিশালী রাজনৈতিক দল গড়ে তোলো, কারণ একটা শক্তিশালী রাজনৈতিক দল গড়ে না উঠলে ভবিষ্যতে নির্বাচনে একটা রাজনৈতিক ভারসাম্য রক্ষা করা কঠিন হবে। আর যখনই রাজনৈতিক ভারসাম্য না থাকবে তখনই কিন্তু আবার একটা স্বৈরাচার তৈরি হবে। জামাতের সংগঠন শক্তিশালী, কিন্তু জামাতের সেই নেতৃত্ব আর নেই। জামাতের নেতৃত্বকে ভারত হাসিনার মাধ্যমে বহু আগেই ফাঁসি দিয়ে ধ্বংস করে দিয়েছে। এই বিপ্লবটাকে আসিফ নজরুলরা মেরে ফেলেছে, বহু আগে হাইজ্যাক করে নিয়েছে, যা বহুবার ব্যাখ্যা করেছি। কিন্তু এখনো সময় আছে এই বিপ্লব এবং এই দেশকে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনতার স্বার্থে, নিপীড়িত জনগণের স্বার্থে এই বিপ্লবকে আবার রক্ষা করা এবং শক্তিশালী হয়ে দাঁড় করিয়ে তোলা। একটা শুভ সংবাদ দিচ্ছি, আমাদের কিংবদন্তির নায়ক, বহু অপপ্রচারের শিকার বীর মুক্তিযোদ্ধা ও একজন বীর বিপ্লবী নেতা, যিনি আজ প্রায় বহু বছর হলো, সেই 1976 সাল থেকে যিনি বিদেশে অবস্থানরত, তিনি দেশে ফিরছেন। দেশের ভেতরেও কাজ হচ্ছে, বাইরেও কাজ হচ্ছে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য। মেজর ডালিম কিন্তু 15ই আগস্টের, যাদের বয়স এখন 60-এর দশকে, তারা নিশ্চয় তাদের মনে আছে, আমি মেজর ডালিম বলছি। দেশে একটা সামরিক অভ্যুত্থান হয়েছে, খন্দকার মুশতাক আহমদ রাষ্ট্রপতির পদ গ্রহণ করেছেন এবং শেখ মুজিবুরকে উৎখাত করা হয়েছে, হত্যা করা হয়েছে, এই কথা বোধহয় বলেছিলেন, আবছা মনে পড়ছে আমার। যাই হোক, ঘটনা যেটা ঘটেছিল সেটাই উনি বলেছিলেন। তারপরে আপনারা জানেন তাকে কি ন্যাক্কারজনক পরিস্থিতি সৃষ্টি করে শেখ মুজিবুর রহমান তাকে চাকরিচ্যুত করলেন। শুধু তাকে না, আরেকজন বীর মুক্তিযোদ্ধা মেজর নূর, যিনি টরন্টোতেই আছেন, তাকেও চাকরিচ্যুত করা হয়েছিল। এই শরীফুল হক ডালিম একজন কিংবদন্তি। তিনি 1965 সালেও পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেছিলেন এবং বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছিলেন, এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আগে তিনি পাকিস্তান থেকে পালিয়ে আফগানিস্তান হয়ে ভারতে এসে মুক্তিযুদ্ধে যোগ দেন এবং তিনি অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান। তার এই ডান দিকের পুরো বুক মেশিন গানের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছে। তিনি কিন্তু একজন বীর উত্তম। এই যে বীর উত্তমদের যে নাম আমরা শুনি, যারা যুদ্ধে আহত হয়েছিলেন, তাদের একটা বিরাট অংশ কিন্তু এই 1975-এর অগাস্ট বিপ্লবের বীর সেনানী, নেতৃত্ব দানকারী। মানে কর্নেল ফারুক বলেন, রাশেদ চৌধুরী বলেন, মেজর ডালিম বলেন, এরা সবাই বীর মুক্তিযোদ্ধা। এদেরকে ঢালাওভাবে পাকিস্তানপন্থী বলে অপপ্রচার করে মুজিব হত্যার জন্য দায়ী করে ফাঁসি দেওয়া হয়েছে। সৌভাগ্যবশত মেজর ডালিম বেঁচে আছেন, যেটা আমাদের জন্য একটা অনুপ্রেরণার ব্যাপার। তিনি আসবেন, তিনি আসছেন, এবং তিনি দেশে একটা প্রকৃত বিপ্লবী সরকার গঠন করবেন। তার চাওয়া পাওয়ার কিছু নেই। তিনি আমার চেয়ে বছর 4-5 বছরের বড়, 3-4 বছরের বড়। আমি 1960-এর দশক থেকে চিনি। খুবই একজন ধনাঢ্য পরিবারের আরামায়েশে বড় হওয়া একজন মানুষ। মালিবাগ শান্তিনগরের প্রায় অর্ধেক সম্পত্তি ওনাদের ছিল। তো যাই হোক, তাকে দেশ ত্যাগ করানো হয়েছে। তার ছোট ভাই, আমার বন্ধু স্বপন, কামরুল হক স্বপন, তাকেও হাসিনা জেলে দিয়েছে, মারধর করেছে, অত্যাচার করেছে। কিন্তু দিন শেষে আমরা দেখলাম কি, হাসিনাকে চলে যেতে হলো। এই বীর মুক্তিযোদ্ধা, বীর উত্তম মেজর ডালিমকে আমাদের দেশে আনতেই হবে। তবে এই বিপ্লবী নেতা দেশে আসার আগে মাঠটা প্রস্তুত করতে হবে। এই গ্রাউন্ড ওয়ার্ক করার দায়িত্ব কিন্তু তোমাদের। ভারতের কর্তৃত্ব আছে এবং তারা মোটামুটি পাগল প্রায় ভারতের বর্তমান প্রত্যেকটা জায়গাতে। কিন্তু একটা জিনিস ভারত ভুলে গেছে, $15 বিলিয়ন মার্কেট, এখানে সমঝোতা ছাড়া কোন বিকল্প নেই। ভারতে পশ্চিমবঙ্গে ভারতীয় পুলিশের বিরুদ্ধে জুতা মিছিল, ঝাড়ু মিছিল, আপনার প্রতিবাদ হচ্ছে। বাংলাদেশের কৃষকরা মাঠে আপনার শেষ হয়ে গেছে, আপনার প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। পশ্চিমবঙ্গের অর্থনীতি আমি যদি বলি, ইটস গোনা বি shrunk by almost 13%, বাংলাদেশিরা না যাওয়ায়। ইমাজিন একটা রাষ্ট্রের, একটা স্টেটের 13% জিডিপি উইল বি লাইক shrunk by this kind of activities. থাইল্যান্ড বাংলাদেশিদের জন্য ই ভিসা চালু করেছে। আপনি থাইল্যান্ড যেতে চান, ঘরে বসে আপনি থাইল্যান্ডের ভিসা, আপনার জন্য ভিসার জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে না। সুতরাং আমি মনে করি আমাদের সরকার যদি আরো অ্যাক্টিভ হয়, ভারতের বিকল্প যেটা আমি আপনারা যদি কেউ আমাকে নিয়মিত দেখে থাকেন, আওয়াজ দেবেন। আমি বারবার বলছি যে আমেরিকা থেকে পেঁয়াজ এনে সেই পেঁয়াজ ভারত থেকে আনা পেঁয়াজের চোখ কম খাওয়ানো যাবে আপনাদেরকে, যদি আমরা সিস্টেমটা জানি। এটা আমি বলেছি দুর্বল, এবং অনেক আগে আমি কথা বারবার বলছি, আমাদেরকে ভারতের উপরে কোনোভাবেই ডিপেন্ডেন্ট হতে হবে না। এবং আজকে যে আমাদের যে এই যে গাড়ির যে পার্টস বা যন্ত্রাংশ যেগুলো, আপনি জানেন যে তারা বাংলাদেশে আপনার এই এক্সপোর্ট করা বন্ধ করেছেন। এই জন্য আমি এটা একটা it's like don't be worried about it, it's a wake up call for Bangladeshis. For example, কিভাবে আপনি বুঝতে হবে কোন বিষয়ে
ভারতের উপর ডিপেন্ড করে বা নির্ভর করে আপনি চলতে পারবেন না বাংলাদেশ হিসাবে। এটা আমাদের রাজনীতিবিদ, কর্তৃত্ববাদী বা বর্তমানে যারা দায়িত্বে আছেন, সরকারে আছেন, বোঝার চেষ্টা করবেন ভারতের উপরে কোনো বিষয় যদি আপনি ডিপেন্ড করে রাষ্ট্র পরিচালনা করতে চান, যে কোনো সময় আপনি কলাপ করবেন ওই সেক্টরটা, ওই খাতটা। সুতরাং এটা ওয়েক আপ কল, এবং আমাদের পলিটিশিয়ানরা আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতায় যাবেন, জানি না কে যাবেন, যে অবস্থা চলছে বর্তমানে, আই এম ওয়াচিং ভেরি ক্লোজলি দ্য পলিটিক্যাল ডাইমেনশন ইন আওয়ার কান্ট্রি, এবং বিএনপি জামায়াত ইসলামীর ভিতরে যে দ্বন্দ্ব এবং বর্তমানে যে বিভাজন তৈরি হয়েছে, বিভীষিকাময় অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে মনে হচ্ছে। সুতরাং আই এম ওয়াচিং ইট, আই হ্যাভ সামথিং টু সে অ্যাবাউট ইট, এন্ড আই উড ডু দ্যাট লিডস এন্ড জেন্টলম্যান মেবি লেটার, বিকজ আমার সময় নাই, এর জন্য আমি এই বিষয়টা এখন আনতে পারতেছি না। এবং এই যে বর্তমানে দেখেন ভারতের, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় ভারতের পরাজয়, ভারতের পলিসি এতটা ডিজাস্টারিয়াস, প্রত্যেকটা জায়গায় তারা ডিজাস্টারিয়াস ওয়েতে পরাজয় এবং নিঃশ্বাস করে দিচ্ছে ভারতীয়দের। এবং খুব ভারতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যদি দেখেন কখনো আন্দোলন শুরু হয়েছে, সংগ্রাম শুরু হয়েছে, যা বাংলাদেশ থেকে চলে গেছিল পাকিস্তানে, পাকিস্তান থেকে সিরিয়া, সিরিয়া থেকে ইজিপ্ট, ইজিপ্ট থেকে অন্য দেশে যেতে পারে যে কোন সময়, আর কয়েকটা দেশ আছে অন দ্য লাইন, যে কোন সময় এগুলাতে শুরু হবে নতুন প্রজন্মের এই আন্দোলন। আচ্ছা ফখরুল, হটাও দেশ বাঁচাও। আচ্ছা তো এগুলা, সুতরাং ভারতেও এটা শুরু হওয়ার পথে, কারণ ভারতের ইকোনমি ইজ ক্রিপলিং রাইট নাও, সো দেয়ারফর দে হ্যাভ টু ফাইন্ড আউট এ ওয়ে টু রিজলভ ইট। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর পক্ষে বিপক্ষে প্রতিক্রিয়া। রাজশাহীতে বাসা থেকে নারী চিকিৎসককে অপহরণ, বাবাকে পথে ফেলে গেল দুর্বৃত্তরা। ভবনটি মেরামত করা যাবে বলে মনে করেন গণপূর্ত উপসহকারী প্রকৌশলী। রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের প্রধান উপদেষ্টার নির্দেশ। সরকার বা আদালত নিষিদ্ধ না করলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই আওয়ামী লীগের। শরফুদ্দৌলার সিদ্ধান্তের পক্ষে রোহিত ও টফেল গাভাস্কারের দাবি দেখার ভুল। কথা খুব সুন্দর বলেছে, উদ্যোগ দেখছি না। প্যারিসে উন্মুক্ত জেলে বন্দি দেশহীন ফরিদুলের গল্প। দক্ষিণ কোরিয়ার উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার আগে শেষ কয়েক মিনিটে কী ঘটেছিল? বিপিএলে টিকিট না পেয়ে মিরাজের গাড়ি আটকে দিলেন দর্শকেরা, স্টেডিয়াম গেটে ভাঙচুর। যে 6 কারণে জিমি কার্টার ক্যান্সার আক্রান্ত হয়েও শতবর্ষী হয়েছেন। কত বাড়লো পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসকদের ভাতা? গুগল যে 10 শব্দ বেশি খোঁজা হয়েছে। বাশার আল আসাদ 11তে টিকে গেলেও 24-এ পালাতে হলো। বিশ্বাসই করতে পারছি না, গোটা পরিবার নাই হয়ে গেল। শাকিব খান আজ মাঠে থাকবেন। বিনা দাওয়াতে আয়োজন, একাতারে বসে খান হাজারের ধনী গরিব। প্রযুক্তিকে তোয়াক্কা না করে জয়সওয়ালকে আউট দিয়ে আলোচনায় শরফুদ্দৌলা। খালি পেটে লবঙ্গ খাওয়ার এত উপকার জানতেন? স্বৈরাচার সরকারের কিছু দুষ্কৃতকারী ট্রেনি চিকিৎসকদের আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে।